এই এনসিপি কে পেটানোর যথেষ্ট কারণ আছে। মিথ্যা দিয়ে বাংলাদেশের মানুষকে তুর্কির মতো মনে করে ঘুরাইতেছে। আওয়ামী লীগ পারমিশন দিয়ে রাখছে ডক্টর ইউনূসকে কালো পতাকা এবং জুতা দেখানোর জন্য। ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূস যে লন্ডনে যাবেন। এদিকে আজ জুমার আগেই এনসিপি নেতাদের ভয়াবহ অবস্থা হয়। সার্জিস হাসনাত তুপের মুখে আছে। অন্যদিকে ডক্টর ইউনূসকে নিয়ে আওয়ামী লীগের মহাপরিকল্পনা চলছে। তাণ্ডবও শুরু হয়েছে দেশে। সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। স্বাধীনতা এবং বঙ্গবন্ধুকে নিয়ে আর কত নিচে নামবে জুলাই সরকার, সেটা আমি ভেবে পাচ্ছি না। জুলাই সন্ত্রাসকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, রিসেট বাটনে চাপ দেওয়া, মুক্তিযোদ্ধাদের দেশব্যাপী অপমান অপদস্থ করা। বিএনপি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে তৎপরতা শুরু করেছে, অকল্পনীয় তৎপরতা। নির্বাচনে অনিচ্ছুক কেন ডক্টর ইউনূস? দায়িত্ব গ্রহণের পর প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তখন বলেছিলেন যে নির্বাচন কবে হবে এটি রাজনৈতিক সিদ্ধান্ত। ভয়ঙ্কর যে শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশকে যে কিভাবে ভয়ঙ্কর ছিল, যে আজকে তারা এখন পর্যন্ত বাংলাদেশে যে একটা হত্যা এবং মানবাধিকার লঙ্ঘন চালিয়েছে এটা তারা এখন পর্যন্ত স্বীকার করে না। এখনো তার লোকজন ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করতেছে এইটা জঙ্গিদের একটা কাজ। সমন্বয়ক নামের বাটপারগুলা দেশে আবার নতুন বাটপারি শুরু করেছে। গত বছর তো বন্যার নামে অনুদান নিয়ে টাকা লোপাট করেছে। এই সমন্বয়কারীরা এরা আসলে বাংলাদেশে আপনার আওয়ামী লীগ যতটা আপনার দুর্নীতি না করছে, এরা এর থেকে কয়েক গুণ বেশি করবে। বর্তমান প্রতিটি কথাই মনে করে মিলে আছে। মনস্টার জেনারেল তিনি সার্জিসের মুখের উপর বলেছেন, আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি কিন্তু আপনাকে মাফ করতে দেবো না। সেনাবাহিনী একটা ভূমিকা রাখতে পারে। সেনাবাহিনীর আসলে ইনার মোটিভটা কি? সমন্বয়ক হাসনাত সার্জিসকে রাষ্ট্রদ্রোহী বলে ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সংস্কারের নামে হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে এবারের ইলেকশনে নিশ্চিত জিতে যাবে বিএনপি। ডক্টর ইউনূসকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে তাতে আরো বেশি নিশ্চিত। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ জুমার আগে সার্জিস এবং হাসনাতের উপর কঠিন প্রভাব পড়ে। গত কিছুদিন ধরেই নতুন দল এনসিপির বিরুদ্ধে অনেকে সরাসরি কথা বলতে শুরু করেছিল। এইদিকে ডক্টর ইউনূসকে নিয়ে অনেক পরিকল্পনা চলছে যে আওয়ামী লীগ চাচ্ছে ডক্টর ইউনূসকে সরিয়ে তারা আবারও ক্ষমতায় আসবে। আজকে কিন্তু রাজনৈতিক অনেক প্রেক্ষাপট ভয়াবহ দিকে গিয়েছে এবং এই বিষয়গুলোকে পর্যালোচনা করে আমাদের কাছে অনেক তথ্য এসেছে। সেই তথ্যগুলো আপনাদের সামনে এই একটি ভিডিওর মাধ্যমে ধারাবাহিকলি তুলে ধরবো। দেশের সর্বশেষ রাজনীতির আপডেট এই একটি ভিডিওতে দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আপনাদের জন্য আমরা যে নিউজগুলো রেডি করেছি সেই নিউজগুলো আগে দেখে আসি। আর এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট নিউজ দেখাবো, সেই নিউজগুলো আপনারা দেখতে মিস দিবেন না। দেখেন ভাই, এই এনসিপি কে পেটানোর যথেষ্ট কারণ আছে, তাই না? এরা বর্তমান আসলে মিথ্যা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনার চোরকির মতো মনে করে ঘুরাইতেছে। বাংলাদেশের করিডোর নিয়ে, আপনার ইশরাককে নিয়ে, আপনার নির্বাচন নিয়ে, বাংলাদেশের সংস্কার নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে, আপনার ইভেন কি বাংলাদেশের টাকাকে নিয়ে পর্যন্ত। আগে ছিল মসজিদের ছবি, এখন সেটাকে সংস্কার করে আপনার কি বলে ওই ন্যাংটা বাবা আপনার ন্যাংটা স্লোগানের কথা শুনে আপনার মন্দির দেওয়া। এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা। এই এনসিপি বর্তমান ঘাটে ঘাটে মার খাবে। এটা তো মাত্র স্টার্ট মাত্র, দেখতে পারবেন ঈদের পরে এদের অবস্থা এতটাই ভয়ঙ্কর হবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার মাইন্ডের বাইরে থাকবে ঈদের পরে এদের অবস্থা কি পরিমাণ ভয়ঙ্কর হয়। এই সরকার দেখেন প্রতিটি জায়গায় জায়গায় মিথ্যাচার মিথ্যাচার মিথ্যাচার। এই আপনার কি বলে ছাত্র দল আর হচ্ছে ছাত্রলীগের কাছে মায়ের কেন খাইলো এই এনসিপিরা? মায়ের খাওয়ার প্রথম রিজন হচ্ছে এরা আপনার জেলায় জেলায় গিয়ে মানুষকে বলতেছে যে আওয়ামী লীগ যে কাজ করছে বিএনপি ঠিক একই কাজ করবে, অতএব আপনারা ভোট দিবেন না। কাকে দিবেন না? আপনারা বিএনপি কে ভোট দিবেন না। ভোট দিবেন কাকে? এনসিপি কে, এই সমন্বয়কারীদের। তাহলে নতুন বাংলাদেশ দিতে পারবেন। এটাই কি মায়ের খাওয়ার জন্য যথেষ্ট কথা না? বলেন এই রাজাকারদের কত করে স্পর্ধা। বিএনপি কেও দিবেন না, আওয়ামী লীগ কেও দিবেন না, দিবেন কাকে? এই এনসিপি কে, এই রাজাকার গোষ্ঠীদের। তো পেটাবে না কি করবে? ঈদের সালামি দিয়ে দিছে, ঈদ সালামি এটা, তাই নয় কি? বিএনপির যুবদল যুবদল আর ছাত্রলীগ একত্র হয়ে এদেরকে ঈদের সালামি ঈদের আগেই প্রদান করে দেয়। আমাদের বাংলাদেশে আপনার ঈদের আগে বিশেষ করে জানাকে আমরা ৭১-কে বিশ্বাস করি, সেখানে যদি আমার মনে হয় সার্জিস থাকতো, ওই হয়তো বা আল্লাহ ভালো জানার অবস্থা কি হইতো। দেখলেন তো তাদের হাতে যেই সমস্ত দেশি অস্ত্র, দেখলেন না? ভাই এই অস্ত্রর কাছে আপনার জামাত কন, হিজবুত তাহরির কন, তারপরে শিবির কন, এনসিপি কন, সমন্বয়ক কন, কেউ কি পাত্তা পাবে বলেন তো? যেভাবে লাঠি সোটা নিয়ে আপনার গ্যাসের ভাই ভাবা যায়। বর্তমানে আপনার এই সমন্বয়কদের আসলে বাংলাদেশে দেখবেন একটা পর্যায়ে এমন একটা দিন হবে, করুণ একটা অবস্থা হবে এদের। এরা বর্তমান আপনার যেভাবে আওয়ামী লীগকে সরাতে চাইছে, ঠিক সেভাবে মানুষজনের আপনার মানুষকে গুগল বুঝিয়ে আপনার ভোট কালেক্ট করা যে ধান্দাটি, এটিতে তারা
সাকসেস পায়নি বা পাওয়ার তারা চেষ্টা কিন্তু চালাচ্ছিল। দেখেন ভাই, গতকালকে সার্জিসের কি পরিমাণ নাটক। আপনার বাংলাদেশে নাকি শেখ মুজিবুর রহমানের নাকি কোনো ভূমিকা ছিল না, তিনি নাকি যুদ্ধই করেনি, তিনি নাকি সশরীরে নামে নাই। মানে সার্জিস আশা করছিল শেখ মুজিবুর রহমান আপনার লুঙ্গি কাসার দিয়ে মাঠে নেমে যুদ্ধ করবে বন্দুক হাতে নিয়ে, তিনি এইভাবে আশা করছিল শেখ মুজিবুর রহমানকে দিয়ে। যাই হোক, সেই প্রসঙ্গে কালকে আমি অনেক কথা বলছি। এখন কথা হচ্ছে, আজকে যে এই সমন্বয়কদের বেধর পেটাইলো আপনার যুবদল আর হচ্ছে ছাত্রলীগ, এই ঘটনা আমাদের বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে। কারণ ঈদের আগেই আপনার কালকে হচ্ছে আমাদের এখানে পরশু দিন ইনশাল্লাহ বাংলাদেশে, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। তবে ঈদের আগে আসলে এত পরিমাণ আনন্দ, মানে এই ভিডিওটা হচ্ছে ঈদের আপনার মানে লাখো কোটি গুণ আসলে বাড়াই দিল ভাই, এই আনন্দটা লাখো কোটি বাড়াই দিল। কারণ এদেরকে মনে করেন যখন নাকি পেটায় বা শুনি যে সমন্বয় কিংবা কেন্দ্রীয় এনসিপি নেতাকর্মীরা মায়ের খাইছে, এর থেকে বড় আসলে ঈদের আনন্দ আমার মনে হয় না যে আর কোনো কিছু হতে পারে বাংলাদেশে। কারণ এই এনসিপি পার্টি তারা তো জানে বা তারা আস্তে আস্তে আসলে এটা বুঝতে শুরু করছে যে বাংলাদেশে আসলে আওয়ামী লীগ আর বিএনপিকে আমরা রাখবো না, আওয়ামী লীগ আর বিএনপিকে আমরা মানে কি মানে উঠতে বইতে আমরা আশ্রাইতে বাংলার মাটি থেকে বের করে দিব। আমরা এই এনসিপি আমরা রাজ্য করব, এনসিপি বাদে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল থাকবে না। এটি হচ্ছে বর্তমান এই এনসিপিদের আপনার চিন্তা ভাবনা। কিন্তু তারা হয়তো বা বুঝে গেছে আপনার একে একে এই সমন্বয়কদের এগেনস্টে আমাদের বাংলাদেশে কি পরিমাণ আপনার চলতেছে। দেখেন, এই সমন্বয়কদের নিয়ে বাংলাদেশের মানুষের ভাই সব জায়গায় খুব আছে। বর্তমান নতুন একটা টাকা ছাপাইছে 20 টাকা নোটের ভিতরে আপনার মসজিদকে সরিয়ে মন্দিরকে মনে করেন সংস্কার করা। তারপরে হচ্ছে আপনার এই বিএনপির যে ইশরাক ঢাকার মেয়রের পদে, উনি ওইখানে বসতে পারতেছে না, মানে এই অন্তর্বর্তীকালে সরকার শপথ করা যাচ্ছে না। তারপর হচ্ছে নির্বাচনকে নিয়ে তালবাহানা, তারপর হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে ভারত কিংবা মনে করেন করিডোর, মিয়ানমারের করিডোর, তারপর হচ্ছে ফারাক্কার বাঁধ, তারপর হচ্ছে আপনার শিলিগুড়ি, মানে এই যে একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করতেছে। আবার ইউনুস বেশ হরমের মতো ভারতের সরকারের কাছে মাফ চেয়ে গেছে, আবার বাংলাদেশের জনগণের কাছে মিথ্যা কথা বলতেছে, জাপান গিয়ে এক কথা বলতেছে, দেশে এসে আরেক কথা বলতেছে। মানে আসলে মিথ্যা দিয়া ভরা এই সরকারটা। বাংলাদেশে এই অন্তর্বর্তীকালে সরকারের আসলে কোনো ভূমিকা নাই ভাই। ওখানে অলরেডি আওয়ামী লীগ পারমিশন নিয়ে রাখছে ডক্টর ইউনূসকে কালো পতাকা এবং জুতা দেখানোর জন্য। শুধু কালো পতাকা না, জুতো দেখানো হবে, তাও সিরা জুতা, স্যান্ডেল ছেলেমেয়েরা জোগাড় করতেছে। আমার সাথে অলরেডি কয়েকজনে যোগাযোগ করছে, ভাই আপনার কাছে কোনো পুরানা সিরা কম দামা জুতা আছে কিনা। আমি বলেছি আমার কাছে পুরানা সিরা কম দামা জুতা এই অপদার্থ লোকটাকে দেখানোর মতো নাই। তো তারা অন্য জায়গায় খুঁজতেছে পুরানা মহিলাদের যে জুতা আছে, যারা 30 বছর থেকে এক জোড়াই পরে, সেই রকম জুতা তারা খুঁজতেছে। আমি বলছি প্রয়োজন হলে বাংলাদেশ থেকে পার্সেলে নিয়ে আসে, এনে সেই জুতা দেখাবে, প্লাস কালো পতাকা দেখাবে। সেখানে ডক্টর ইউনূসের গালে গালে জুতা মারো তালে তালে স্লোগান হবে। ডক্টর ইউনূস সাইকোপ্যাথ, ডক্টর ইউনূস সাইকোপ্যাথ, শুধু টাকার নেশাটা এবং তার নেম এন্ড ফেমের নেশা। যেখানে কেউ যদি মনে করেন যে টয়লেট উদ্বোধন করার জন্য দাওয়াত দেয়, ডক্টর ইউনূস গিয়ে হাজির। যদি আপনি বলেন যে সেখানে একটা কেস্ট দেওয়া হবে এবং $10,000 পুরস্কার দেওয়া হবে, ডক্টর ইউনূস ওখানে গিয়ে হাজির। তার মানে হচ্ছে চরিত্রগতভাবে এই লোকটা দুইটা জিনিসের প্রতি দুর্বল। এক হলো অর্থের প্রতি দুর্বল, আরেক হলো মানে কেউ তারা যদি কোনো সম্মান দেয়, অর্থাৎ সম্মান বলতে যদি কোনো এই পুরস্কার দেয়, সেটা পিতলের হোক, সোনার হোক, রূপার হোক আর মাটির হোক, পুরস্কার তো সেটা পাইলে উনি খুশি। যেমন মনে করেন যে ডক্টর ইউনূস সাম্প্রতিক এই পাশ করায় নিচ্ছেন যে 2030 সাল পর্যন্ত তার গ্রামীণ ব্যাংক কোনো ট্যাক্স দেবে না, অর্থাৎ গ্রামীণ ব্যাংক থেকে যে ইনকামটা হবে সেই ইনকামটা হবে ট্যাক্স ফ্রি। এখন গ্রামীণ ব্যাংকে যারা টাকা নেয় তাদেরটা কি ইন্টারেস্ট ফ্রি? তাদেরকে ইন্টারেস্ট দিতে হয় না? তাদের কাছ থেকে আপনি ইন্টারেস্টে টাকা দিবেন, ইন্টারেস্ট দিয়ে টাকা উঠে আনবেন। টাকা না দিতে পারলে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবেন, গরু নিয়ে আসবেন, টিনের চাল খুলে নিয়ে আসবেন, কিন্তু ওখান থেকে আইনে আপনি যা লাভ করবেন সেই টাকাটা ট্যাক্স ফ্রি। এবং আরেকটা জিনিস দেখেন যে গ্রামীণ ফোন, এই গ্রামীণ ফোন এবারে সম্প্রতি 400 কোটি টাকা লাভ করছে। কত? 4,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা। তার মধ্যে 52% হলো নরওয়ের মালিক, আর বাকিটা ভাগযোগে ইউনূসেরও 25% মালিকানা আছে, 4,200 কোটি। এখন সে ওখান থেকে লভ্যাংশ ঘোষণা করছে, এটা মানে ভাগ করে নিয়ে যাচ্ছে টাকাটা, কোন ইনভেস্টমেন্ট না, ডাইরেক্ট। এর মধ্যে 2,100 কোটি টাকা চলে যাচ্ছে নরওয়ে, ডক্টর ইউনূসের ভাগে পড়তেছে 1,100 কোটি টাকা। তাহলে চিন্তা করি দেখেন তার যে টাকার প্রতি লোভ,
মানুষকে জবাই করিয়া কিভাবে, এই একটা দিক। আরেকটা দিক হলো সে এবারে বাজেটে তার তার অর্থ উপদেষ্টাকে বলছে যে নোবেল পুরস্কার সহ যেসব পুরস্কার আছে এইসব পুরস্কারে যেন কি না থাকে, কোনো ট্যাক্স না থাকে। বিএনপি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে তৎপরতা শুরু করেছে, অকল্পনীয় তৎপরতা। বিএনপি এতটা নিচে নামবে, এতটা শক্তিশালী ভারতের সালসা খাবে, সত্যি আনইমাজিনেবল। জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল এত নিচে নামবে, এত ঘৃণ্য তৎপরতা চালাবে, এত নিকৃষ্ট হবে, কেউ স্বপ্ন কল্পনা করেনি। আমরা কোন বিএনপি দেখছি আর এতদিন কোন বিএনপি দেখেছি? ভারত বিভিন্ন কার্ড দেয় খেলতে, সব কার্ড তো আওয়ামী লীগও খেলেনি। আপনারা যারা জানেন না, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, হাসিনা তো নিঃস্বার্থ ভারতের দালাল ছিল, ভারতের বিবাহিত স্ত্রীর মতো, দাসীর মতো ব্যবহৃত হতো। কিন্তু তারপরও অনেক ক্ষেত্রে কিছু অপশন হাসিনার সামনে থাকতো, এটা থেকে চুজ করতো যে না আমি এটা নিব না, এটা আমি এইভাবে ওদেরকে মারবো না, তোমাদের কথা মতো এইভাবে মারবো। মানে দাসীর মধ্যে একটু দাসীদের সর্দার থাকে না, এরকম মিনিমাম আত্মসম্মান হাসিনার ছিল। কিন্তু বিএনপির সেটাও নাই, নোংরা দালাল ভারতের, যা বলে সেটা যে কার্ড দিয়ে দেয় ওই কার্ড খেলে। মিনিমাম বাস বিচার বিএনপির মধ্যে নাই। প্রফেসর ইউনূস নাকি ক্যাথলিক খ্রিস্টান হয়েছিলেন, এখনো নাকি তিনি মুসলমান ধর্মে ফিরে এসেছেন কিনা এটা শিওর না, এর মানে তিনি খ্রিস্টান। আপনি চিন্তা করেন যে ইউনূসের বিরুদ্ধে বলার নানান জায়গা আছে বা নানান কিছু বলা যায়, কিন্তু এই ধর্মীয় কার্ড যে ইউনূস খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, এই নোংরা মিথ্যা কথা, এই নির্লজ্জ মিথ্যা কথা বিএনপি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে ছড়াচ্ছে। কে ছড়াচ্ছে? বিএনপির কোনো পাগল ছাগল নেতা না, যদি ওটা আরেকটা পাগল ছাগল, বরকতুল্লাহ বুলু, ভারতের মাল, রয়ের খাস দালাল, টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল, রয়ের প্রেসক্রিপশন ছাড়া কথা বলেন না। এবং মজার বিষয় খেয়াল করছেন যে বিএনপি নেতারা ইদানিং রয়ের দালাল এটাকে হালকা করার চেষ্টা করছে, এই জন্য নানান ফেসবুকে বিভিন্ন এক্সাম্পল দিচ্ছে এবং মিম বানাচ্ছে যে রয়ের দালাল, মানে রয়ের দালাল এটা এখন কথার কথা, এটাকে নর্মালাইজ করার চেষ্টা করছে। আপনারা যতই নর্মালাইজ করার চেষ্টা করছেন, কে রয়ের দালাল এটা পিনাকি ভট্টাচার্য হাতে নাতে প্রমাণ করে দিচ্ছেন এবং জনগণ বিশ্বাস করছে। পিনাকি এক একজনকে ধরে একদম সাইজ করে দেয়, দেখেছেন না? বিএনপির নিজস্ব লোক পররাষ্ট্র সচিব জসিমকে ধরেছে, একদম নাই করে দিয়েছে। আবার মির্জা আব্বাসকে যে একদম নাই করে দিয়েছে, সালাউদ্দিন আহমেদকে যে খেয়ে দিয়েছে, এটা বুঝবে যখন নির্বাচনে দাঁড়াবে। তাদের আকামগুলো এগুলো মানুষের ঘরে ঘরে লিফলেটের মতো ফেসবুকে থাকবে। ভোট যখন হবে সুষ্ঠু তখন বুঝবেন যে মজা কাকে বলে, যে পিনাকি কোন জায়গায় হাত দিয়েছেন। এখন বুঝবেন না, এখন তো ভোট নাই, এখন জনগণ গালাগালি করলে এটা আপনাদের কানে যাবে না। যে বরকতুল্লাহ বুলুকেও খেয়ে দিয়েছেন এবং সামনে দিবেন, আরো অনেক কিছু বের হবে, অনেক তথ্য উপত্য রেডি আছে, সবগুলো বাজার এখন ছাড়া হবে না, নির্বাচনের আগে ছাড়া হবে। তো দর্শক, এই বরকতুল্লাহ বুলু এর মাথায় সমস্যা আছে। এটা যখন তিনি বলেছিলেন কিছুদিন পর আইসিইউতে যান, এর মানে বিভিন্ন ইনজেকশনে ব্রেন কাজ করে না। কি বলেছিলেন? তারেক রহমানের নাম নিতে অজু করা লাগবে, অজু করে তারেক রহমানের নাম নিতে। পরবর্তীতে ক্ষমা চেয়েছেন জনগণের প্যাদানি খেয়ে। এই বুলু বলছেন যে প্রফেসর ইউনূস নাকি খ্রিস্টান হয়ে গিয়েছিলেন। এখন আবার বলছেন যে প্রফেসর ইউনূস খ্রিস্টান হয়ে গিয়েছিল, তো আল্লাহর ওলি ডাক্তার শফিকুর রহমান আপনারা জিজ্ঞেস করেন যে আপনি কি মুসলমান হয়েছেন? মানে এই কথা বলে ডাক্তার শফিকুর রহমানকেও অপমান করা হয়েছে। মানে ডাক্তার শফিকুর রহমানও ভালো না, আপনার তো সাজেন আল্লাহর ওলি, আপনারা জিজ্ঞেস করেন ইউনূসকে। এরকম একটা ভাব। আচ্ছা, প্রফেসর ইউনূস আমি প্রথমে বলিনি যেটা একদম নির্লজ্জ মিথ্যাচার, কোনো প্রমাণ নেই, এরকম কোনো ঘটনা ঘটেনি। আর প্রফেসর ইউনূস যে মুসলিম এটা তো প্রকাশ্যে দেখছেন, যে টুপি মাথায় দেন, মাঝে মাঝে নামাজ পড়েন, ঈদের নামাজ পড়েন, খ্রিস্টান হলে এটা করেন। আর দ্বিতীয় কথা হচ্ছে তার এনআইডিতে মুসলিম লেখা, বা এনআইডিতে তো এরকম লেখা থাকে, মানে তার যত আইডেন্টিটি বা তার যে সিভি সব জায়গায় মুসলিম লেখা। তিনি নিজেকে মুসলিম হিসেবে প্রমাণ করেন বা প্রচার করেন। তিনি জীবনে কোনো খ্রিস্টান গির্জায় ইবাদত করতে গিয়েছেন এরকম কোনো প্রমাণ নেই। তো একজন মানুষের ধর্ম পরিচয় যাচাই করার জন্য যে বাহ্যিক প্রমাণগুলো সব তো আমাদের কাছে দৃশ্যমান। এতে তার জুলকারনাইন সায়েরের কথিত তদন্ত দরকার হয় না যে ডক্টর ইউনূস মুসলিম না খ্রিস্টান এটা প্রমাণ করতে। তিনি টুপি পরেন, মসজিদে যান, নামাজ পড়েন, কোনোদিন খ্রিস্টানদের কোনো উপাসনালয়ে যান না, জাস্ট সে সেখানে তিনি মুসলিম। এরপরে এটা নিয়ে কোনো প্রশ্ন তো যে কত নোংরা খেলা, ধর্মীয় পরিচয় নিয়ে এভাবে প্রোপাগান্ডা চালানো, এটা কত নিকৃষ্ট আপনি জানেন? এর হুকুম কি আমি বলবো? প্রফেসর ইউনূস মুসলিম কিনা এটা সন্দেহ করছেন, মানে কি? প্রফেসর ইউনূস যদি মুসলিম থেকে খ্রিস্টান হয়ে থাকেন তাহলে তিনি কিন্তু মুরতাদ, আর মুরতাদের হুকুম শরীয়তের পরিভাষায় তাকে হত্যা করতে হবে। বেশিরভাগ উলামা ইকরাম এটাই বলেন। তাহলে ডক্টর ইউনূসের হুকুম কি ইসলামপন্থীদের কাছে? বুঝতে পারছেন? এইভাবে বিএনপি উপস্থাপন করছে। আরেকটা ফতোয়া বলি, যদি প্রফেসর ইউনূস খ্রিস্টান না হয়ে থাকেন তাহলে বরকতুল্লাহ বুলু তিনি কাফের। এই কথিত সমন্বয়ক টোকাই সার্ভিস আলম
রাস্তায় রাস্তায় শুয়ে থাকতো, 60 টাকা চেপল পরে, তারপরে সে টাকা লুটপাট করে 15-20 টাকা গাড়ি নিয়ে 10-15 টাকা খরচ করে তার পঞ্চগড়ে শোডাউন দেয়। এই টোকাই সার্ভিস আলম এখন বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন তোলে, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে প্রশ্ন তোলে। সেই ফেসবুকে স্ট্যাটাস দেয় যে বঙ্গবন্ধু নাকি নিজ ইচ্ছেই পাকিস্তানের কাছে ধরা দিয়েছিল যুদ্ধে অংশগ্রহণ না করার জন্য। এই বাটপার, তুই ব্যাঙের ফুটকির মতো ছোট একটা মুখ দিয়ে এত বড় বড় কথা বলস, এই চাপ কি পরে নিতে পারবি? তোর ফ্যামিলি নিতে পারবে? এই কথা যদি জামাত ইসলামীও বলতো বা বিএনপিও বলতো, মনে করতাম যে ক্ষোভ নিয়ে বা তারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, সেই কারণে কথাগুলো প্রতিহিংসামূলক ভাবে বলছে। তুই তো লুঙ্গির নিচে ছিলি ছাত্রলীগের, সাদ্দামের পারস নাই ধনওয়াল গাই দিতে যখন সাদ্দাম পঞ্চগড়ে রংপুরে যেত। তোর বাপ ছিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তোর মতো ছেলে মির্জাপুরে এই কথা কিভাবে বলে? আমার বঙ্গবন্ধু বলতে 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 মুখের মধ্যে ফেনা উঠে যেত তোর, আমার নেত্রী বলতে বলতে তোর মুখের মধ্যে ফেনা উঠে যেত। এখন তুই বলস বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে না যাওয়ার জন্য নিজ ইচ্ছে ধরা দিয়েছে। জাতীয় চার নেতার মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল করে দেওয়ার পক্ষে তুই। তোর মতো বাটপাতদেরকে রাজপথে আওয়ামী লীগ আসা লাগবে না। যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি সারা বাংলাদেশে আছে, তারা যদি সঠিক সময়ে মাথায় ঠিক করে নেয় যে আমাদের মুক্তিযুদ্ধ হুমকিতে আছে, মুক্তিযুদ্ধ বলতে বাংলাদেশে কিছু রাখবে না এরা, তখন তারা নেমে তোদেরকে রাজপথে মেরে ফেলবে। এটা কিন্তু লিখে রাখিস। বাড়াবাড়ি ভালো, রাজনৈতিক কারণে কথা বলা ভালো, অতিরিক্ত মাত্রায় যখন মানুষ ওভারটেক করে কথা বলা শুরু করে দেয়, তখন বেঁচে থাকাই দায় হয়ে যায়, কাউন্টডাউন শুরু হয়ে যায়। এগুলা রাজনীতিতে কোনোভাবে কাম্য না। ইতিহাস বিকৃতি করা, এভাবে বাটপাড়িমূলক কথাবার্তা বলা, তাই নয় কি? তোরা চুনুবুটি হয়ে বাংলাদেশের বিএনপি বলস, আওয়ামী লীগ বলস, এমন কোন বড় নেতা না তাদেরকে তোরা অপমান করছিস না, এবং মুক্তিযুদ্ধের যত মোরাল আছে, মুক্তিযুদ্ধের যত অধিনায়ক আছে, যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে মাইনাস করছিস না। মানে মুক্তিযুদ্ধটাই তোদের সমস্যা, মুক্তিযুদ্ধটাই তোদের অ্যালার্জি। তোরা কোনো মুক্তিযুদ্ধ বিশ্বাস করস না। বাংলাদেশ যে 1971 সালে স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, সেটাও বিশ্বাস করস না। তখন যে মুক্তিযুদ্ধ একটা হয়েছে সেটাও বিশ্বাস করস না। তোরা বলস ভাইয়া ভাইয়া যুদ্ধ। মানে তোদেরটাই হচ্ছে বাংলাদেশ এখন নতুন মুক্তিযোদ্ধা, তোদেরটাই এখন বাংলাদেশের নতুন দেশ 2.0। তোরা এটা ঘুরে ফিরে বুঝাতে চাচ্ছস, মনে প্রাণা ধারণ করস, তাই না? তাই তো জনগণ ঠিকই বুঝতে পারবে, কিন্তু সময় নিচ্ছে জনগণ। আমরা বুঝে গিয়েছি তোদের এজেন্ডা কি। তোদের এজেন্ডা এই বাংলাদেশের মাটিতে জীবনে বাস্তবায়ন হবে না। তোরও ভালো করে জানাস তোরা যেগুলো করতেছস এগুলা কত বড় ভয়াবহ, শুধু তোদের জন্য, তোদের সম্পূর্ণ ফ্যামিলির জন্য। এগুলা করে কখনো কেউ পার পায়নি। ইতিহাস বিকৃতি, যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে, এই দেশকে এনে দিয়েছে, আজকে এই কথাগুলো বলতেছস, তাদের নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছে বিদেয় এই কথাগুলো বলতে পারতেছস। আজকে ষড়যন্ত্রগুলো গণ অভ্যুত্থান করেছস, এরা যুদ্ধ করে দেশটা এনে দিয়েছে বিদেয় আজকে এই গণ অভ্যুত্থান করতে পেরেছস। ভয়ঙ্কর যে শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশকে যে একটি সেই 5ই আগস্টের পূর্বে কিভাবে ভয়ঙ্কর ছিল, যে আজকে তারা এখন পর্যন্ত বাংলাদেশে যে একটা হত্যা এবং মানবাধিকার লঙ্ঘন চালিয়েছে, এইটা তারা এখন পর্যন্ত স্বীকার করে না। এখনো তার লোকজন ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করতেছে এইটা জঙ্গিদের একটা কাজ। হলেও যে এই যে বিচার শুরু হয়েছে, এটা শেখ হাসিনার লোকেরা বলবি, কারণ শেখ হাসিনার লোকেরা দীর্ঘদিন বলছে যে আমরা পালাই না, আমরা বিচারকে ভয় পাই না, আমরা বিচারের মুখোমুখি হওয়ার জন্য, কিন্তু আজকে তারা কেউ নাই। তারা পিছন থেকে নেপথ্যে থেকে তারা বলবি। আজকে যেটা বিচার শুরু হয়েছে, অত্যন্ত আমি মনে করি এটা সময় উপযোগী এবং এটা ইউনূস সরকারের জন্য প্রথম একটা সাকসেসফুলের একটা অন্যতম একটা অংশ বলে আমি মনে করছি। কারণ দৃশ্যমান এখন পর্যন্ত বিচারের কোনো কিছুই দেখতে পাই না। সেক্ষেত্রে আজকে যেহেতু হাসিনার বিচার শুরু হয়েছে ওপেন ট্রাইব্যুনালে, তো আমি মনে করি এখানে যেই পদবি বা যেই দল বা অন্তর্ভুক্ত এখানে যখন বিচারাঙ্গনে থাকে, যারা প্রসিকিউটর, অন্যান্য প্রতিদ্বন্দ্বী বা যারা প্রসিকিউটরের অন্য বেঞ্চে থাকে, আমি মনে করি তারা এই বিচারকে কিভাবে সুষ্ঠু করা যাবে এবং এই বিচারের যেন কোনোভাবে যেন পক্ষপাতপুষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে, আইনের দিকে খেয়াল রেখে সাক্ষী এবং অন্যান্য যারা এই বিচারের সাথে জড়িত সকলকে একটা এই পর্যায়ে আনা উচিত যেন ট্রান্সপারেন্সি, যেন কাউ যেন প্রশ্ন না তুলতে পারে। এখানে আন্তর্জাতিক কোনো পর্যবেক্ষণ থাকলে আবার মনে হয় ভালো হতো, আছে কিনা আমি জানি না। অন্যান্য যারা মিডিয়া আছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত, তাহলে আমি মনে করি এটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। সেক্ষেত্রে ওই যে ফ্যাসিস্ট হাসিনার শেখ মুজিবের কন্যা, আমি মনে করি যথাযথভাবে বিচার হলে তার শাস্তি আমরা প্রত্যাশা করি, এবং এই শাস্তি যদি
এইখানে যথাযথভাবে কার্যকর করা হয়, তাহলে বাংলাদেশ ওই যে সাপ মোচন একটা সিনেমা আছে, এটা পাপ মোচন হবে বলে আমি মনে করি। এই পাপ মোচনের ভিতর দিয়ে বাংলাদেশের যে 24-এর বিপ্লব, শহীদদের রক্ত এবং 30 লক্ষ শহীদের আত্মা শান্তি পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রত্যেকেই ন্যায় বিচারের প্রত্যাশা করি, কিন্তু ন্যায় বিচার কখন হয়? যখন ওই আদালতে বিচার কার্যে যখন উপস্থিত থাকে। না হয় এইটা সবসময়ের জন্য বিচারালয় যদি উপস্থিত না থাকে, সবসময় বলে যে আমার বিরুদ্ধে বিচার গেছে, কিন্তু এখানে যদি ওনার যথাযথভাবে উপস্থিত থাকতো, তাহলে উনি এটা প্রত্যক্ষভাবে উনি দেখতে পারতো, এবং তার যে বিজ্ঞ আইনজীবীরা আছে তারা যথাযথভাবে উপস্থাপন করতে পারতো। না হয় এই প্রশ্নটা আসবে তখন, যেহেতু উনি অনুপস্থিত ক্ষেত্রে এই প্রশ্নটা আসতেই পারে। গতকাল একটি নিউজ পোর্টালের খবর দেখে খুব মনটা খারাপ হয়ে গেল যে এই সময়ে ঈদের একদিন 2 দিন আগে মার্কেটগুলোতে যে উপচে পড়া ভিড় থাকে, মানুষ যার যার সাধ্য মতো প্রিয়জনদের জন্য বিভিন্ন উপহার কেনেন, পোশাক কেনেন। এবার কিন্তু সেই দৃশ্যটি অনুপস্থিত। বসুন্ধরা শপিং কমপ্লেক্স বলেন, নিউ মার্কেট বলেন, ফার্ম গেটের মার্কেট বলেন, কোথাও নাকি তেমন ভিড় নেই। একদম ভিড় মানে কি, একদম মানে স্বাভাবিক সপ্তাহান্তের যে ভিড়, সেই ভিড়টিও নেই। মানুষের কাছে আসলে পয়সা নেই। মধ্যবিত্ত তার জমানো টাকায় চলছে, নিম্নবিত্ত প্রতিদিন স্ট্রাগল করছে। তো এরকম অবস্থায় ঈদ এসেছে, মানুষের অক্ষমতা, অর্থনৈতিক অক্ষমতাগুলো প্রকট হয়ে উঠছে। কোরবানির হাটেও দেখলাম যে এখন পর্যন্ত তেমন ভিড় নেই। তারপরে আবার দেখলাম কোনো একটা জেলা শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে গরুর এই পশুর হাট বসিয়েছে। মানে অপমানের সর্বোচ্চ পর্যায়ে এই রাজাকার পাকিস্তানি প্রেতাত্মারা পৌঁছে গেছে। তবুও এত প্রতিকূলতার মধ্যেও ঈদ আসে, আমরা সব কষ্ট মেনে নিয়েও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আমি আজকে আপনাদের একটা খুব চমৎকার জিনিস দেখাবো। এই যে আমাদের তথাকথিত জঙ্গি সমন্বয়ক যারা, ছাত্র সমন্বয়ক, কি বইছার ছাত্র সমন্বয়ক না কি বলে, এদের ফেসবুকে দেখবেন এরা একটা স্ট্যাটাস দিলে হাজার হাজার লক্ষ লক্ষ লাইক, লাভ, কেয়ার পড়ে যায়। কিন্তু এরাই যখন আবার এনসিপি পার্টিটা করলো, সেই পার্টির কিন্তু দেখবেন যে সমাবেশে ওই যখন ঘোষণা দেয় ফেসবুকে যে অমুক প্রোগ্রাম আছে, তখন দেখবেন যে 3 লাখ লাইক পড়ছে। হ্যাঁ, তার মধ্যে আবার কেয়ার, লাভ এগুলো ধরেন সব মিলে লাখ লাখের ব্যাপার। কিন্তু মূল সমাবেশে 300 জনের বেশি হয় না। সেই 300 জনের মধ্যে আবার 50 জন ইউটিউবার, 50 জন সাংবাদিক, ফটোগ্রাফার সব মিলায়। তার মানে 100 হইলো এই প্রচারের কাজে বাইরের থেকে আসছে, আর বাকি 200 হলো তাদের, এই 200-র মধ্যে আবার ভাড়া করাও কিছু থাকে। তো এই রহস্যটা কি? ফেসবুকে এত সমর্থন কিন্তু রাজপথে নাই। এই রহস্যটা উদ্ঘাটন করেছে আরেকজন, এই বৈষম্য বিরোধী না হলেও এই ধারা, তাকে আমরা দেখি 32 ভাঙলে ধানমন্ডি 32-এ যে উল্লাস করে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে, এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং কি চলতেছে। এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনূসের কথা হয়, সার্জিস হাসনাত তাদের কথা হয়, এবং তাদের বিরুদ্ধে যে অনেক কথা হচ্ছে এইসব নিয়ে কথা হয়। কাজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।